আসসালামু আলাইকুম। কি দিয়ে যাও মাউস দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? কেমন আছো সবাই? হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? হুম। সো তোমাদের ইয়ার ফাইনাল কবে? সরি, ইয়ার ফাইনাল তো ফার্স্ট ইয়ার, হাফ ইয়ারলি পরীক্ষা কবে? পরীক্ষা কবে জানো না? নেক্সট মান্থে, আচ্ছা জুনে, ঈদের পরে না? আহারে। আচ্ছা, সো পড়াশোনা হচ্ছে? পড়াশোনা হচ্ছে আমাদের? হচ্ছে না কেন? সামনে তো এসএসসি পরীক্ষা চলে আসবে, দেখো অলরেডি 5 মাস চলে গেছে। আর 5 মাস পরে দেখবা টেস্ট, টেস্টের পরে দেখবে এইচএসসি সময় চলে আসছে। সামনের বছর তো আহ রোজা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসে। সো ফেব্রুয়ারি মাসে রোজা হইলে তোমাদের মার্চ মাসে পরীক্ষা হবে। সো সময় নষ্ট করা যাবে না, পড়াশোনা শুরু করতে হবে। তোমরা তো বায়োলজি পড়তেছো, ফিজিক্স পড়তেছো, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলো তো তোমাদের জন্য নতুন, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই সবগুলো টপিকই তো তোমাদের জন্য নতুন। সো এই টপিক গুলা খুব ভালো করে পড়তে হবে, কারণ ইন্টারভিউ উঠলে 2 বছর আমরা এগুলাই পড়বো। বুঝতে পারছো? সো সো পড়াশোনা শুরু করব। আমি এই চ্যাপ্টারটা তোমাদের প্রায় 1 মাস ধরে পড়াচ্ছি মনে হয়, তাই না? এই চ্যাপ্টারটা প্রায় 1 মাস ধরে পড়ানো হচ্ছে। ভালো কথা হচ্ছে, আমরা কি এই অধ্যায়টা পড়েছি? আমরা কি এই চ্যাপ্টারটা পড়ছি? মানে আমি তো পড়াইছি, এই চ্যাপ্টারে অনেক কিছু ছিল, যেমন মনে আছে নাকি? স্ত্রী গ্যামিটোফাইট, পুং গ্যামিটোফাইট। ওগুলো কি পড়া হয়েছে? গ্যামিটোফাইট, পরাগায়ন, তারপরে ছিল নিষেক। সেগুলা কি পড়ছিলা? পড়ানো হয়েছিল? তোমাদেরকে ক্লাসেও বলা হয়েছে, বারবার বারবার পড়ানো হয়েছে, অনেক সময় নিয়ে আস্তে আস্তে বলানো হয়েছে। শুভ্র বলছে স্যার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি দুইটা ডিম্বক নিষিক্ত হয়? না, ডিম্বক একটাই নিষিক্ত হয়। সো এগুলো আমরা পড়েছি। আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে নিষেক, প্রাণীর নিষেক। ছেলেদের মাথায় যেটা সবসময় ঘুরে, প্রাণীর নিষেক এবং প্রজননে হরমোনের ভূমিকা। এখন একটা ভালো কথা হচ্ছে কি, একটা ভালো খুশির সংবাদ আছে তোমাদের জন্য। সেটা হচ্ছে ক্লাস শেষে বলবো। অনেকেই জানো, অনেকেই হয়তো বা জানো না, তোমাদের জন্য কিন্তু একটা খুশির সংবাদ আছে। সো সেটাও বলা হবে আস্তে আস্তে। সো এই অধ্যায়টা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, সো এই অধ্যায়টা কি করতে হবে? আমাদের ভালো করে পড়তে হবে। বুঝতে পারছি? আচ্ছা, সো আসো একটু দেখি। আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া।
চিনো আমাকে। সো আসো একটু আমরা শুরু করি। আচ্ছা শোনো, তোমরা অনেকেই জানো যে এই যে টপিকটা পড়বো আজকে, এটা তোমাদের সিলেবাসে নাই, তাই তো? এইটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা, সাপোজ নরডামে ভর্তি হতে চাও, হলিক্রসে ভর্তি হতে চাও, কি মেয়েরা চাও না নরডামে ভর্তি হইতে? ছেলেরা চাও না হলিক্রসে ভর্তি হইতে? সেই যে ভর্তি যে হতে চাও, এই জন্য যখন তোমাদের কোশ্চেন করা হবে, তোমাদের এইখান থেকে হচ্ছে কোশ্চেন করা হতে পারে। সো এইখান থেকে হচ্ছে কোশ্চেন করা হতে পারে। সো এই যে এইখান থেকে কোশ্চেন করা হতে পারে, এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এই জিনিসটা একটু পড়ে নিতে হবে। এখানে কি আমাদের সবকিছু পড়া লাগবে? না, আমাদের সবকিছু পড়া লাগবে না। আমরা কিছু কিছু জিনিস পড়বো, ওই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়লেই হবে, এক্সট্রা করে কোনো কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, ও সরি, উল্টা বলছি, ছেলেরা নটরডেমে আর মেয়েরা হলিক্রসে। আমি কি উল্টা বলছি যে মেয়েরা নটরডেমে আর ছেলেরা হলিক্রসে? সরি সরি। সো যে এইসব ছেলেরা হচ্ছে হলিক্রসে ভর্তি হতে চাও, ছেলেদের কিন্তু একটা হলিক্রস কলেজ আছে, তোমরা জানো? ছেলেদের একটা হলিক্রস কলেজ আছে, এটা মোস্ট প্রবলি কোথাও একটা আছে, বাংলাদেশেরই কোথাও আছে, নওগাঁ অথবা নাটোর ওই দিকে আছে, বুঝতে পারছো? সো ছেলেদেরও একটা হলিক্রস কলেজ আছে। যারা হলিক্রস কলেজে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারবা, ছেলেরা, কোনো সমস্যা নেই। আর ঢাকায় যেটা আছে সেটা মেয়েদের, খুবই ভালো কলেজ। বাংলাদেশে যদি আমরা টপ 5টা কলেজের নাম বলি, তাহলে হচ্ছে নওরডেম কলেজ এবং হলিক্রস কলেজ আসবে, ঠিক আছে? সো আমাদের টার্গেট আসলে এসএসসি তে ভালো করা, কিন্তু এর থেকেও আমাদের বেশি টার্গেট হচ্ছে ভালো কলেজে ভর্তি হওয়া। কারণ তুমি যখন ভালো কলেজে ভর্তি হবা, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি হচ্ছে 90% বেড়ে যাবে। কোথায় চান্স পাওয়ার? মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার পসিবিলিটি কি হবে? 90% বেড়ে যাবে, বুঝতে পারছো? সো আমরা এই যে আজকে যে টপিকটা পড়বো, ওইটা সিলেবাসে নাই। এই অধ্যায় সিলেবাসে আছে, কিন্তু এই টপিকটা সিলেবাসে নাই, ঠিক আছে? ওই যে এই যে একটু আগে যে লিখছি, এতটুকু আছে, উদ্ভিদের নিষেক পর্যন্ত আছে, বুঝছো? উদ্ভিদের নিষেক পর্যন্ত আছে, প্রাণীর নিষেক নাই, বুঝতে পারছো? সো প্রাণীর যে অংশটা, ওইটা আসলে নাই। সো তারপর আমরা আজকে পড়বো, কারণ এখান থেকে হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর আমাদের আলটিমেট গোল কি? আসলে ভালো কলেজে চান্স পাওয়া, তাই না? সো আমাদের আলটিমেট গোল কি? ভালো কলেজে চান্স পাওয়া। শুনো, তুমি যদি ভালো কলেজে চান্স পাওয়ার গোল রাখো, তুমি কিন্তু চোখ বন্ধ করে হচ্ছে এসএসসি তে হচ্ছে গোল্ডেন পেয়ে যাবা, আবার নাম্বারও ভালো নাম্বারও পেয়ে যাবা। কারণ কি, তোমার স্বপ্ন যদি বড় হয়, নরডামে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমার জন্য এই জিনিসগুলো সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি স্বপ্ন দেখো যে তুমি A+ পাবা, তাইলে কিন্তু খুব ভালো চান্স আছে যে তুমি কোন রকমে প্লাস পাইতে পারো, নাম্বার পাবা। ধরো 1300 তো পরীক্ষা, তুমি নাম্বার পাবা ধরো 1100, 1150। সো 1100, 1150 পেয়ে A+ পাওয়াও A+, আবার 1200, 1250 পেয়ে A+ পাওয়াও A+, বুঝতে পারছো? সো উই আর লুকিং ফর হোয়াট? উই আর লুকিং ফর 1200, 1250। উই আর লুকিং ফর 1250। হোয়াট উই আর লুকিং ফর? উই আর লুকিং ফর 1250। আমাদের টার্গেট হচ্ছে 1250 পাওয়া। পাবা না ইনশাল্লাহ? তোমার টার্গেট কি বলো? তোমার টার্গেট কত মার্ক পাওয়া বলো? হ্যাঁ, আমি হলিক্রস কলেজে ভর্তি হতে পারবো না, কেন পারবো না? এই বলো, তোমার টার্গেট কত মার্ক পাওয়া? 1300 পাইলে কি হবে? 1300 পাইলে তো আলহামদুলিল্লাহ, তুমি প্রথম স্টুডেন্ট হবা বাংলাদেশের ইতিহাসে যে 1300-তে 1300 পাইছো। হ্যাঁ, 1300 টার্গেট রাখাটা অবশ্যই ভেরি গুড, বাট 1300-তে 1300 তো পসিবল নয়, এটা তুমিও জানো আমিও জানি। সো আমরা একটা রিলেভেন্ট, বাস্তবসম্মত একটা কি রাখবো? টার্গেট রাখবো। বাস্তবসম্মত টার্গেট কত? 1250 প্লাস। তোমরা এখানে রাজশাহীর আছো? রাজশাহী
সো তোমাদের রাজশাহীর যারা আছো তোমরা জানো যে তোমাদের রাজশাহীতে সেরা কলেজ কোনটা? রাজশাহী কলেজ, তাই না? সো রাজশাহী কলেজে গত বছর লাস্ট মার্ক কত ছিল জানো? রাজশাহী কলেজে গত বছর, এই যে এই বছর না তার আগের বছর, এই বছরটা আমি শিওর না, গত বছর কাট মার্ক কত ছিল জানো? মানে কত নাম্বার পেয়ে রাজশাহী কলেজে শেষ, যে সায়েন্সে চান্স পাইছে, বিজ্ঞানে চান্স পাইছে? জানো? 1245। রাজশাহী কলেজে গত বছর লাস্ট মার্ক ছিল আমি যতটুকু জানি 1245। তোমাদের শিশির ভাইয়া রাজশাহী কলেজের, তোমাদের সাদমান ভাইয়া রাজশাহী কলেজের। তো তুমি যদি তোমার এলাকার সেরা কলেজে ভর্তি হতে চাও, রাজশাহী কলেজ 1245। তুমি যদি তোমার এলাকার সেরা কলেজ চিটাগাং কলেজে ভর্তি হতে চাও, তুমি যদি খুলনা সিটি কলেজে ভর্তি হতে চাও, তুমি যদি ঢাকায় এসে নরডেমে বা হচ্ছে ঢাকা কলেজে ভর্তি হতে চাও, তুমি যদি মেয়ে হয়ে হচ্ছে তোমার কলেজে বিকারুন্নেসা কলেজে ভর্তি হতে চাও, রাজুকে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমার অনেক মার্ক লাগবে। তোমার কি করতে হবে? অনেক মার্ক পাইতে হবে, 1200+ পাইতে হবে। হিসেব বুঝতে পারছো? সো তোমরা আজকে থেকে মাথায় একটা চিন্তা ধরে রাখো, ঠিক আছে, যে তুমি আসলে কোন কলেজে পড়তে চাও। যখন তুমি তোমার কলেজটা সেট করতে পারবা তখন তোমার জন্য পড়াশোনাও অনেক ইজি হয়ে যাবে, তখন তুমি জানো তোমাকে কি করতে হবে। ঠিক আছে? সো তুমি কলেজ সিলেক্ট করবা কিভাবে? কলেজ, আচ্ছা, সো কলেজ সিলেক্ট করতে হলে তোমাকে ফার্স্টে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সবাই আমার সাথে কোশ্চেনটার অ্যান্সার দাও, ঠিক আছে? তুমি নিজেরটা নিজে অ্যান্সার দাও। কলেজ, তুমি কি বাহিরে থেকে পড়াশোনা করবা নাকি বাসায় থেকে? ঠিক আছে, তুমি কি বাহিরে থেকে পড়াশোনা করবা নাকি বাসায় থেকে? যদি তুমি বাসায় থেকে পড়াশোনা করো তাহলে তোমার টার্গেট হচ্ছে তোমার এলাকার সেরা কলেজ, এলাকার সেরা। সো এইখানে আসলে আমার কিছু বলার নাই, তোমার এলাকার সেরা কলেজ কোনটা এটা তুমি জানো। আর তুমি যদি বাসার বাহিরে গিয়ে ভালো কলেজে উচ্চ শিক্ষার জন্য, ওই যে ইসলাম ধর্মে একটা কথা আছে, উচ্চ শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও, তার মানে কি তোমার পড়ালেখার জন্য চীন দেশে যেতে হবে? না, তার মানে হচ্ছে যত কঠিন জায়গায় যাওয়ার দরকার যাও, কিন্তু তুমি উচ্চ শিক্ষা নাও। তো তোমাকে উচ্চ শিক্ষার জন্য বাহির, এখন বাহির দুই ধরনের, এক হচ্ছে জেলা শহর বা উপজেলা শহর, আরেক হচ্ছে ঢাকা। ঠিক আছে? সো তোমার বাজেট যদি 20,000-এর কম হয় তাহলে তোমার জন্য হচ্ছে জেলা শহর অথবা উপজেলা শহর। ঠিক আছে? আর তোমার বাজেট যদি 20,000-এর বেশি হয় তাহলে তোমার জন্য হচ্ছে ঢাকা, যে তোমার বাবা মা তোমার পিছনে 20,000+ খরচ করতে পারবে। আচ্ছা, এইবার জেলা বা উপজেলা, প্রত্যেকটা জেলার একটা সেরা কলেজ আছে। আমি যেমন বিভাগীয় শহরগুলোর কলেজের নাম বলি, রাজশাহীতে আছে রাজশাহী কলেজ, দিনাজপুরে আছে দিনাজপুর সরকারি কলেজ, রংপুরে আছে মোস্ট প্রবাবলি রংপুর সরকারি কলেজ, ওই কলেজের নাম আমি না ভুলে গেছি। তারপরে খুলনায় আছে সিটি কলেজ, সিলেটে আছে এমসি কলেজ, মুরারিচাঁদ কলেজ বলে যেটাকে, চিটাগাঙে আছে হচ্ছে তোমার এই যে চিটাগাং কলেজ, চট্টগ্রাম কলেজ, ময়মনসিংহে আছে হচ্ছে তোমার ময়মনসিংহ ওই যে আনন্দমোহন, আনন্দমোহন সরকারি কলেজ যেটা। তারপরে তোমার বরিশালে আছে হচ্ছে ওই কলেজটা খুবই ফেমাস, আমাদের সময় সেকেন্ড হয়েছিল ওই কলেজ থেকে, আমি কলেজটার নাম ভুলে গেছি, বরিশাল শহরের এটা মানে অনেক বিখ্যাত কলেজ, আমি কলেজটার নাম ভুলে গেছি। হ্যাঁ, রংপুর কারমাইকেল কলেজ, ঠিক আছে। সো এরকম প্রত্যেক এলাকাতে কিছু সেরা সেরা কলেজ আছে, এই কলেজগুলা থেকে প্রচুর চান্স পায়।
সো তুমি যদি এই কলেজে 100% চান্স পেতে চাও, তোমাকে 1200+ মার্ক পেতে হবে। ন্যূনতম। তুমি যদি এই যে ভাইয়া যে কলেজগুলোর নাম নিলাম, এরপরে হচ্ছে প্রত্যেকটা জেলাতে একটা সেরা কলেজ আছে। সো এই যে সেরা সেরা কলেজগুলা তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে হচ্ছে কি করতে হবে? 1200+ মার্ক পেতে হবে। হিসাব বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি সাপোজ ঢাকায় আসতে চাও, তোমার বাজেট ভালো, তোমার বাবা মার টাকা পয়সা আছে, তুমি ভালো পড়াশোনা করতে চাও, তাহলে তুমি ঢাকায় আসতে চাও। সো ঢাকায় আসলে তুমি যদি ছেলে হও, তোমার জন্য আছে কি কি কলেজ, মাথায় নাম মাথায় ঢুকায় রাখো, কারণ এইগুলাই আমাদের লাগবে মেইনলি। যদি তুমি ঢাকায় এসে ভালো কলেজে পড়তে চাও, আমি নাম বলতেছি, এগুলা মাথায় ঢুকায় রাখো, এইগুলাই তোমাদের লাগবে আলটিমেটলি। এক হচ্ছে নটরডেম কলেজ, নটরি ডেম কলেজ, নটরডেম কলেজ, যেখান থেকে আমি পড়ছি, তোমাদের অন্তর ভাইয়া পড়ছে, তোমাদের শাওন ভাইয়া পড়ছে, এই যে তোমাদের আইসিটি রুমান ভাইয়া পড়ছে, আমরা সব কিন্তু নটরডেম কলেজ। তোমাদের সামি ভাইয়া পড়ছে, আমরা সব নটরডেম কলেজ। ঠিক আছে, তোমাদের এই যে ইকবাল ভাইয়া চলে গেল, ইকবাল ভাইয়া পড়ছে নটরডেম কলেজ থেকে। ঠিক আছে, সো তারপরে আর কি আছে ঢাকায়? ঢাকায় একটা কলেজের নাম তোমরা সবাই শুনছো এবং সেটা খুবই ভালো কলেজ, সেটা হচ্ছে ঢাকা কলেজ। ঠিক আছে, তারপরে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঠিক আছে, সো ছেলেদের জন্য এই তিনটা কলেজ খুবই ভালো। সো তোমার টার্গেট হওয়া উচিত যে তুমি এই তিনটা কলেজে যে কোনো একটা কলেজে পড়বা। এবার যদি তুমি মেয়ে হও, তাহলে হাতে অপশন খুবই কম। তুমি যদি মেয়ে হও, তোমার হাতে অপশন খুবই কম। এক আছে হচ্ছে তোমার বিগভর্নেশন, নাম সবাই শুনছো, বিগভর্নেশন ভিএনসি বলি যেটাকে আমরা। আরেকটা আছে হলিক্রস কলেজ। ঠিক আছে, এখন তুমি মনে করো একটু দুষ্টু, সো তুমি কম্বাইন কলেজে পড়তে চাও, তো তখন তুমি কি করবা? কম্বাইন কলেজ, কিছু ভালো ভালো কম্বাইন কলেজ আছে। কম্বাইন্ড মানে যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, যেমন রাজুক, আদমজি। সো তোমার যদি মনে হয় যে হচ্ছে যে তুমি ভালো কলেজে পড়তে চাও, তুমি ঢাকায় এসে অনেক টাকা পয়সা খরচ করতে চাও, তোমার বাবা মার মাশাল্লাহ ভালো টাকা পয়সা আছে, তারা তোমার পিছনে খরচ করতে চায়, তুমি ঢাকা মেডিকেলে পড়তে চাও, তুমি বুয়েটে পড়তে চাও, তাহলে তোমাকে এই যে যে কলেজগুলা লেখা আছে এর বাহিরে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। এর বাহিরে ইয়েস, তোমাদের প্রাপ্য ভাইয়া কিন্তু রাজুক থেকে পড়ছে। ঠিক আছে, সো তোমাকে এই কলেজের বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না, বুঝছো? এই কলেজের বাহিরে যাওয়া যাবে না। কলেজ আরো আছে, কিন্তু তুমি যেহেতু টাকা পয়সা খরচ করবা, কষ্ট করবা, তাই না, কষ্ট করবা, ঢাকা এসে হোস্টেলে থাকবা, হয়তো বা কারো বাবা মার অনেক টাকা থাকলে বাসা নিয়ে থাকবা, তো তোমার জন্য কি ঢাকায় যদি এসে কষ্ট করতে চাও, এই কলেজগুলা, আমার সাজেশন হচ্ছে তুমি এই কলেজের বাহিরে তোমার যাওয়া উচিত হবে না যদি তুমি ঢাকায় আসতে চাও। ইয়েস, মনে পড়ছে, ওই যে বরিশাল হাতেমালি কলেজ, হাতেমালি হাতেমালি, এইবার মনে পড়ছে। আর যাদের টাকা পয়সার একটু সমস্যা আছে, যেমন এই বছরও আমাদের শিখতে পড়ে একটা ছেলে, ওই যে আলামের নাম তোমরা শুনছো সবাই হয়তোবা, ও কিন্তু একেবারে অজপাড়া গায়ের একটা কলেজে ছিল, ওইখান থেকে পড়ে ও হচ্ছে ডিএমসি তে ঢাকা মেডিকেলে চান্স পাইছে। সো এটাও পসিবল। কিন্তু এখন যেহেতু তোমার কলেজ লাইফ, তোমার টার্গেট হবে এইগুলা। হিসাব বুঝাইতে পারছি? হিসাব বুঝতে পারছো? সো যদি তুমি, আচ্ছা, ও এই সবগুলা কলেজের নাম যে লিখছি, এইগুলা সবগুলাতে চান্স পাইতে হলে 1200+ মার্ক পাইতে হবে। আর সেফটি হচ্ছে ওই যে 1250।
সেফটি, মানে 100%। 1200 পাইলে 99%, আর 100% হচ্ছে 1250, 1220 প্লাস পাইলে। হ্যাঁ, সেন্ট জোসেফ অনেক ভালো কলেজ, কিন্তু এইগুলার লেভেলের না। সেন্ট জোসেফ অনেক ভালো কলেজ, কিন্তু এইগুলার লেভেলের না। হিসেব বুঝাইতে পারছি আমি। আর সাপোজ তোমার টাকা পয়সা নাই, কোনো সমস্যা নেই, তুমি বাসার পাশের একটা কলেজে ভর্তি হও, মনে করো গন্ডারিয়া উচ্চ বিদ্যালয়, গন্ডারিয়া সরকারি কলেজ, তো এইরকম একটা কলেজে ভর্তি হও, ভর্তি হয়ে তুমি হচ্ছে নিজের থেকে পড়াশোনা করো, ওইটা টোটালি ডিফারেন্ট টপিক। হিসাব বুঝতে পারছো? বুঝতে পারছি আমরা। তোমার টার্গেট আসলে কি হইতে হবে, ঠিক আছে? তুমি যদি ঢাকায় আসতে চাও, ছেলে মেয়ে কম্বাইন, এই কলেজগুলা। ঢাকার বাইরে থাকলে আমি তো এলাকা ভিত্তিক কলেজের নাম বলছি, এইভাবে হচ্ছে যা কভার করতে পারো। তোমরা অনেক কলেজের নাম বলতেছো, আমি যে যা নাম নিছি তাই, ঠিক আছে? আমি যেহেতু প্রায় 8-10 বছর ধরে এগুলা করতেছি, আমি জানি। আমি নিজেই ঢাকায় নর্ডেম কলেজে পড়ছি, বাংলাদেশের সেরা কলেজ। হ্যাঁ, এসএস নাও, নাও নাও, এসএস নাও। স্ক্রিনশট নিতে যাচ্ছ না? অবশ্যই। আচ্ছা, তুমি তোমার এলাকার সেরা কলেজের নাম বলে আসলে আমার লাভ নাই, কারণ আমি কিন্তু নাও চিনতে পারি, খুব ভালো চান্স আছে। আচ্ছা, সো আসো আমরা এবার একটু পড়াশোনায় যাই। তো আজকের টপিকটা আমাদের সিলেবাসে নাই, বাট যেহেতু এখান থেকে পরীক্ষা, আচ্ছা আমি তোমাদের কিছু কোশ্চেন নেই, একটু রিলেভেন্ট কোশ্চেন করো। কারো কোনো কোশ্চেন থাকলে আমি 5-6টা কোশ্চেনের একটু অ্যান্সার দেই। হ্যাঁ, স্যার আমাকে ফ্যামিলি বলছে 10 এর পরে ঢাকা যাইতে দিবে না, তাহলে আমি হলিক্রসে পড়তে পারবো না, আর আমার ড্রিম হলিক্রস। তুমি ভালো রেজাল্ট করো মুন, ভালো রেজাল্ট করো, হলিক্রসে চান্স পাও, তাহলে দেখবা হলিক্রসে আসতে দিবে। হাজার হাজার মেয়েরা এসে পড়তেছে না ঢাকায়। ভাইয়া আমার যাদের বাবা মা নেই, তারা ঢাকায় কি পড়তে পারবে ভাতার মাধ্যমে? হ্যাঁ, অনেক কলেজে ফ্রি পড়ায়, পড়তে পারবা। হায়ার ম্যাথ কোন কোন কলেজে কম্পালসারি? হায়ার ম্যাথ আর বায়োলজি, এই দুইটা থাকতে হবে কম্পালসারি। কম্পালসারি একটা, ফোর্থ সাবজেক্ট একটা, এই দুইটা থাকতেই হবে। এই যে কলেজগুলোর নাম ভাইয়া নিছি, এই কলেজগুলাতে হচ্ছে তোমার হয় হায়ার ম্যাথ প্লাস বায়োলজি, দুইটাই থাকতে হবে, একটা ফোর্থ সাবজেক্ট, একটা কম্পালসারি। আনন্দমোহন অনেক ভালো কলেজ। গেটিং ইনটু এনডিসি, যদি এনডিসি তে চান্স পেতে চাও, এখন থেকেই বেসিক ঠিক করে রাখো, পড়াশোনাগুলো ভালো মতো বুঝো, ওইটাই হচ্ছে বেসিক ঠিক। ম্যাথের হোক, ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, পড়াশোনাগুলো ভালো মতো বুঝো, ঠিক আছে? কুড়িগ্রামে কি কলেজ? কুড়িগ্রামে মোস্ট প্রবাবলি সরকারি কলেজ আছে ভাই, না এক্সাক্ট বলতে পারবো না। পড়াবো না আজকে ফাহিম, আজকে পড়াবো না, তুমি ক্লাস থেকে বের হয়ে যেতে পারো। পরে হচ্ছে তুমি ইয়ে করো, এসে ওই রেকর্ডেড ক্লাস দেখে নিও, তোমার সময় নষ্ট করো না তুমি। এইসব ছোটখাটো কথাবার্তা তোমার জন্য না। স্যার, প্রফেসর হওয়ার জন্য তোমাকে আগে ভালো ভার্সিটিতে চান্স পাইতে হবে, এখনো তোমার সময় আসে নাই। ভার্সিটি প্রতি সাবজেক্টে কত পাইতে হবে, তো তুমি হিসাব করো তোমার প্রতি সাবজেক্টে কত পাইতে হবে। 95+। বিএফ শাহিন ভালো কলেজ। স্যার আমি এগ্রিকালচার নিয়ে পড়ালেখা করতে চাই, কোন কলেজ চয়েস করব? তুমি ইন্টারের পরে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে, তাইলে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারবা। এনডিসির খরচ, এনডিসির বেতন খুবই কম, 2000 টাকা মনে হয়। আর আশেপাশে হচ্ছে সব মিলে, থাকা খাওয়া মিলে তোমার মাসে 20+ খরচ হবে, কোচিং টোচিং সহ। রংপুরে ভালো কলেজ কোনটা? ওই যে রংপুরে কারমাইকেল কলেজ, কি রংপুরে? হ্যাঁ, রংপুর কারমাইকেল কলেজ, ওইটা মোস্ট প্রবাবলি ভালো। পরাগায়ন হয়েছে, সাদিয়া বলছে স্যার পরাগায়ন নিষেক যেহেতু দুইটাই গুরুত্বপূর্ণ, এমন পরিস্থিতি হতে পারে যেখানে পরাগায়ন হয়েছে কিন্তু নিষেক হয়নি। ইয়েস, হতে পারে। পরাগায়ন হয়েছে কিন্তু নিষেক হয়নি, এটা হতে পারে, এটা আনকমন কিছু না। এসএসসি তে মোট মার্ক কত? 1300।
ভাই আমি আসলে সব এলাকার কলেজের নাম বলতে পারবো না ভাই, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, 20,000 টাকা লাগবে কেন ঢাকায় পড়তে? তোমার কলেজের খরচ আছে, তোমার কোচিং এর খরচ আছে, তুমি যে বাসায় থাকবো ওই বাসার খরচ আছে, তারপরে তুমি যে এখানে, এটা ঢাকার বাইরের স্টুডেন্টদের জন্য, ঢাকার স্টুডেন্টরা তো ঢাকাই থাকে অলরেডি। তারপরে তোমার ইন্টার লাইফে কলেজের খরচ অনেক বেশি, মানে কোচিং এর খরচ অনেক বেশি, এক্সপেন্স অনেক বেশি। বাট তোমরা তো শিখতে পারছো, তোমাদের অত প্যারা নাই, তোমাদের এক্সপেন্স কম। স্যার আমরা দেখি কিছু প্রাণী পুরুষ ছাড়াই সন্তান জন্ম দিতে পারে, যেমন পার্থেনোজেনেসিস। তাহলে প্রকৃতিতে, আচ্ছা, পার্থেনোজেনেসিসের মাধ্যমে যেই সব জীব উৎপন্ন হয় ওদের জীবনী শক্তি খুবই কম থাকে, ঠিক আছে? সো সাস্টেনেবল না, অল্প কিছুদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যায় নরমালি। সো পার্থেনোজেনেসিস কারোই প্রধান ওয়ে অফ জনন নয়। ঢাকা কলেজে কি মেয়েরা পড়ে না? না, ঢাকা কলেজে মেয়ে নেই। রাজশাহীতে কোন কোন কলেজ ভালো? রাজশাহী কলেজ বাবা, আর কি রাজশাহী কলেজ 100 কলেজ। বায়োলজি কিছু মনে থাকে না, বায়োলজি একটু বারবার পড়তে হবে, কিছু করার নাই। আচ্ছা এবার আমরা একটু পড়ি, আসো আমি চ্যাট অফ করে দিচ্ছি। সো এবার হচ্ছে আমরা একটু পড়ি, হ্যাঁ আমি করতেছি, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা একটু পড়াশোনা করি, আসো তারপরে আবার পড়। আচ্ছা, সো নিষেক হচ্ছে আমাদের যেমন হচ্ছে উদ্ভিদের নিষেক আমরা পড়ছি, পরাগায়ন হয়, পরাগরেণু এসে হচ্ছে ডিম্বকে পরিণত হয়। প্রাণীর ক্ষেত্রেও সেম, প্রাণীর ক্ষেত্রেও নিষেকে হচ্ছে একটা ডিম্বক থাকে, এই যে একটা ডিম্বক, এই ডিম্বকটা হচ্ছে তোমার ডিম্বক বা ডিম্বাণু বলতে পারি। এই ডিম্বাণুতে এসে হচ্ছে শুক্রাণু যুক্ত হয়, এই যে এটা হচ্ছে শুক্রাণু, এবং হচ্ছে কি হয়, নিষেক হয়, ঠিক আছে? প্রাণীর ক্ষেত্রেও প্রজননের পূর্ব শর্ত হচ্ছে নিষেক। এখন নিষেক আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বহিনিষেক, একটা হচ্ছে অন্তর্নিষেক। এখন ভাইয়া বহিনিষেক কি, অন্তর্নিষেক কি? বহিনিষেক হচ্ছে যেমন মাছের ক্ষেত্রে কি হয়, স্ত্রী মাছ ডিম পারে, পুরুষ মাছ করে কি, এসে ওইটার উপর হচ্ছে শুক্রাণু ছেড়ে দেয়, ঠিক আছে? স্ত্রী মাছ কি করে, ডিম পারে বাইরে, পুরুষ মাছ কি করে, ওইটার উপর এসে হচ্ছে শুক্রাণু ছেড়ে দেয়। সো এটা হচ্ছে বহিনিষেক। এবার তাহলে বুঝতেছো উল্টা, যেখানে স্ত্রীর মধ্যে হচ্ছে ডিম্বাণুটা থাকবে, শুক্রাণু হচ্ছে ভিতর থেকে এসে হচ্ছে নিষেক করবে, মানে প্রাণীর দেহের ভিতরে হয়। আর যেটা হচ্ছে প্রাণীর দেহের বাহিরে হয় সেটা হচ্ছে বহিনিষেক, দেহের বাহিরে। আর যদি দেহের ভিতরে হয় তাহলে হচ্ছে অন্তর্নিষেক। তাহলে হচ্ছে কি নিষেক, অন্তর্নিষেক, ঠিক আছে? আচ্ছা, সো বহিনিষেক যেমন মাছের মধ্যে হয়, ঠিক আছে? বহিনিষেক মাছের মধ্যে হয়। তারপরে হচ্ছে তোমার অন্তর্নিষেক হচ্ছে নরমালি বিভিন্ন, যেমন এই যে গরু, মানুষ, ঠিক আছে, এদের মধ্যে হচ্ছে অন্তর্নিষেক হয়। উন্নত প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্নিষেক, আর নিম্ন শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে বহিনিষেক, ঠিক আছে? আচ্ছা, সো নিষেকে কি হয়, জনন মাতৃক, এই যে পুংজনন মাতৃকোষ থেকে হচ্ছে মিওসিস হয়, শুক্রাণু উৎপন্ন হয়। আর স্ত্রী জনন মাতৃকোষ থেকে হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে গঠন করে কি, জাইগোট। এগুলো আমরা যখন ফুল পরে আসছি, ফুলের মধ্যেও পড়ছি, এগুলো আমরা যখন ফুল পরে আসছি তখন পরে আসছি, ফুলের মধ্যেও ছিল। সো এখানেও সেম, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, মিলিত হয়ে কি গঠন করে, জাইগোট। যে কোষটা গঠন করে ওই কোষটার নাম কি, জাইগোট। সো আমরা জানি যে শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড। সো আমাদের সবারই জন্ম হচ্ছে জাইগোট থেকে, আমাদের সবার জন্ম, আমাদের সবার জন্ম কোথা থেকে, আমাদের সবার জন্ম হচ্ছে জাইগোট থেকে, ঠিক আছে? আমি তুমি আমাদের সবার জন্ম হচ্ছে জাইগোট থেকে। সো এই কোশ্চেনটা এখন পারবা না তোমরা, একটু পরে আসতেছে। আচ্ছা একটু দেখো, সো এই জাইগোট একটা কোষ, জাইগোট কয়টা কোষ, জাইগোট হচ্ছে একটা কোষ। সো এই যে জাইগোট, ও হচ্ছে একটা সিঙ্গেল কোষ। এখন কি হয়, জাইগোটে মাইটোসিস হয়, কি হয়, মাইটোসিস হয়।
মাইটোসিস হলে একটা কোষ থেকে কয়টা কোষ হবে তোমরা জানো? মাইটোসিসে একটা কোষ থেকে দুইটা কোষ হয়। তো জাইগোটটা কি হয়? বিভাজিত হয়। সো এই যে দুইটা কোষ যে হয়, এই যে একটা থেকে দুইটা হয়েছে, এই দুইটা কোষ আবার বিভাজিত হয়, হয়ে চারটা হয়। এই চারটা কোষ আবার বিভাজিত হয়, হয়ে আটটা হয়। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে খালি কোষের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। এইভাবে খালি কি হয়? কোষের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। সো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, মিলিত হয়ে গঠন করে জাইগোট। এই জাইগোটটা থাকে কোথায়? মায়ের পেটে। সো এই জাইগোটটা বিভাজিত হয়, বিভাজিত হইতে থাকে। তো বিভাজিত হইতে হইতে একটা সময় আমরা জাইগোটকে বলি হচ্ছে মরুলা। যখন এই যে চারটা কোষ হয় তখন আমরা তাকে বলি হচ্ছে মরুলা। তখন আমরা তাকে কি বলি? জাইগোটের এই দশাটার নাম কি? মরুলা। এই মরুলাটা আবার বিভাজিত হইতে থাকে, এই যে আটটা কোষ হয়, তখন আমরা একে বলি হচ্ছে ব্লাস্টুলা। তখন আমরা একে কি বলি? ব্লাস্টুলা। ঠিক আছে? এই কোষগুলাও হচ্ছে আবার বিভাজিত হইতে থাকে। এই কোষগুলো আবার কি হইতে থাকে? চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা, 64টা থেকে কত? 128টা। এভাবে দ্বিগুণ হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। সো ব্লাস্টুলা থেকে আবার বিভাজিত হইতে হইতে তখন আমরা ওকে বলি হচ্ছে গ্যাস্টুলা। ঠিক আছে? এইভাবে হচ্ছে কি হয়? কোষগুলা বিভাজিত হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। এক সময় কিসের সৃষ্টি হয়? ভ্রূণের সৃষ্টি হয়। এই ভ্রূণটাই বিভাজিত হয়ে শিশু। এই ভ্রূণটাই বিভাজিত হয়ে কিসের সৃষ্টি করে? শিশুর সৃষ্টি করে। এই ভ্রূণটাই বিভাজিত হয়ে কিসের সৃষ্টি করে? শিশু সৃষ্টি করে। মানে এই যে ছোট্ট বাচ্চা, ওই শিশু কি মায়ের পেট থেকে জন্ম নেয়, জন্ম নিয়ে কি হয়? আবার কোষ বিভাজন হইতে থাকে, হইতে থাকে, এবং বাচ্চাটা কি হইতে থাকে? বড় হইতে থাকে, বড় হইতে থাকে, বড় হইতে থাকে। ঠিক আছে? তাহলে শুক্রাণু ডিম্বাণু মায়ের দেহে মিলিত হয়, জাইগোট গঠন করে। জাইগোট বিভাজিত হয়ে গঠন করে মরুলা। মরুলা বিভাজিত হয়ে গঠন করে ব্লাস্টুলা। ব্লাস্টুলা বিভাজিত হয়ে গঠন করে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা আবার বারবার 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 বিভাজিত হইতে হইতে গঠন করে হচ্ছে ভ্রূণ। এই ভ্রূণগুলা কিসে পরিণত হয়? শিশুতে পরিণত হয়। এই ভ্রূণটা কোথায় থাকে? মায়ের জরায়ুতে। কোথায় থাকে? মায়ের জরায়ুতে। ঠিক আছে? সো এই যে মায়ের পেটে যখন এই যে বাচ্চা থাকে না, মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখনই কোথায় থাকে? জরায়ুতে থাকে। এই ভ্রূণটা কোথায় বৃদ্ধি পেতে থাকে? জরায়ুতে। ভ্রূণটা কোথায় বৃদ্ধি পেতে থাকে? জরায়ুতে। সেই ভ্রূণটা যখন বৃদ্ধি পেতে থাকে তখন ওর কি অনেক খাবারের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, বজ্র পদার্থ গুলাকে দেহ থেকে বের করে দেওয়ার প্রয়োজন হয়। মানে কি শিশু যখন মায়ের পেটে থাকতেছে। সো এই যে মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন বাচ্চার সাথে মায়ের দেহের কানেকশন সৃষ্টি করে, একটা কানেকশন থাকে। আমরা যেমন মোবাইলকে চার্জ দেই, কি করি? চার্জার, মানে ওই যে কারেন্টের সাথে মোবাইলকে কানেক্ট করি কি দিয়ে? চার্জার দিয়ে না? তেমনি মায়ের দেহের সাথে শিশুর দেহ চার্জারের মতো একটা অংশ দিয়ে কানেক্টেড থাকে, যেটাকে বলে হচ্ছে অমরা। যেটাকে কি বলে? যেটাকে বলে হচ্ছে অমরা। ঠিক আছে? এই যে দেখবা আমাদের সবার নাভি আছে না? তোমাদের সবার নাভি আছে, আমাদের সবারই কি নাভি আছে। এই নাভি দিয়েই হচ্ছে অমরা হচ্ছে কানেক্ট থাকে। আমাদের দেহের মধ্যে নাভি দিয়েই হচ্ছে অমরা হচ্ছে কানেক্ট থাকে। বাচ্চা যখন জন্ম নেয় তখন তোমরা কখনো দেখছো নাকি বাচ্চা জন্ম নেওয়ার পরে একটা নালীর মতো কানেক্টেড থাকে এই নাভির সাথে? ওই যে নালীটা যে থাকে না, ওই নালীটা কি বলে? হচ্ছে অমরা। অমরার মাধ্যমে কি হয়? অমরার মাধ্যমে বাচ্চার দেহে অক্সিজেন যায়, বাচ্চার দেহ থেকে মায়ের দেহে কার্বন ডাই অক্সাইড আসে, বজ্র পদার্থ আসে, তারপরে হচ্ছে অমরার মাধ্যমে হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু প্রতিরোধকারী অ্যান্টিবডি যায়, রোগ জীবাণু প্রতিরোধ হয়, রোগ জীবাণু প্রতিরোধ। ঠিক আছে? সো অমরাটা কানেক্ট থাকে কিভাবে? অমরাটা কানেক্ট থাকে হচ্ছে মায়ের দেহের সাথে, আমাদের নাভির সাথে।
মায়ের দেহে এবং আমাদের নাভি। এবং অম্লটা করে কি, এই যে অক্সিজেন দেয়, বাচ্চার দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ নিয়ে আসে, বাচ্চার দেহের তে কি করে, বিভিন্ন রোগ জীবাণু প্রতিরোধকারী অ্যান্টিবডি নিয়ে যায়, ঠিক আছে। সো অম্লটা, এই আমরা সবাই কিন্তু অম্লার মাধ্যমেই হচ্ছে, ওই যে খাবারও যায় কিসের মাধ্যমে, অম্লার মাধ্যমে, ঠিক আছে। খাবারও যায় কিসের মাধ্যমে, অম্লার মাধ্যমে। সো এই হচ্ছে আসলে, যদি আমাদের সিলেবাসে থাকতো তাহলে আমরা আরো অনেক কিছু পড়তাম, বাট আমাদের যেহেতু সিলেবাসে নাই, সো এইটা হচ্ছে আসলে নিষেকের বেসিক কথাবার্তা। এইটা হচ্ছে আসলে কি, নিষেকের বেসিক কথাবার্তা। তারপরে 38 থেকে 40 সপ্তাহ পরে, 38 থেকে 40 উইক পরে হচ্ছে সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম নিলে হচ্ছে অম্লটাকে কেটে ফেলে দেওয়া হয়। সো এই হচ্ছে বেসিক্যালি কিভাবে মাত্র একটা সিঙ্গেল কোষ থেকে, কয়টা সিঙ্গেল কোষ, একটা সিঙ্গেল কোষ থেকে কোটি কোটি কোষের সৃষ্টি হয়। এই যে কোটি কোটি কোষ, হিসেব বুঝতে পারছি কিভাবে একটা সিঙ্গেল কোষ থেকে কোটি কোটি কোষের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেন নিব, উল্টাপাল্টা কোশ্চেন করব না আমরা, হ্যাঁ বলো, কিছু কোশ্চেন নেই, চলো। আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই টপিক রিলেটেড প্রশ্ন করব, হ্যাঁ। অন্য টপিকের কোশ্চেন আমি শেষে নিব বা নেক্সট ক্লাসে নিব, শেষে যদি সময় না থাকে তাহলে নেক্সট ক্লাসে নিব। জরায়ু জিনিসটা কি, জরায়ু জিনিসটা হচ্ছে মায়ের পেটে থাকে, মায়ের পেটের নিচের অংশ, যেখানে হচ্ছে বাচ্চা আসলে বৃদ্ধি পায়, ওইটাকে জরায়ু বলে। জাইগোট থেকে ভ্রূণ গঠিত হতে কতদিন সময় লাগে? 12 সপ্তাহের মতো। জাইগোট আর নিষেকের পার্থক্য কি? নিষেক হচ্ছে প্রক্রিয়া, আর জাইগোট হচ্ছে কোষ, কোষটাকে আমরা বলি জাইগোট, আর নিষেক হচ্ছে প্রক্রিয়া। অবস্থাটা দেখো, অম্লাকে ফুসফুসের সাথে, কারণ আমরা ফুসফুসের মতো কাজ করে, এই জন্য। এই চ্যাপ্টারে আর বেশি ক্লাস নাই, আর একটা ক্লাস হবে মোস্ট প্রবাবলি। না, 1050 না, ওই যে ইয়ে আছে, আইসিটি টাইসিটি আছে, এগুলা মিলে টোটাল 1300 মার্ক। জাইগোট ও মরুলার মধ্যবর্তী কোষ বিভাজনটি কি? না না, মধ্যবর্তী কেউ নাই, মাইটোসিস হচ্ছে প্রক্রিয়া। ইয়েস, এই ছোট নাভি দিয়েই সবকিছু আসে। ফিটাস কোন সময়কালকে বলা হয়? ফিটাস হচ্ছে ওই যে ভ্রূণ, ভ্রূণ অবস্থা কি? জরায়ু কি ছেলেদের থাকে? না, ছেলেদের থাকে না। ব্লাস্টুলা কি? ব্লাস্টুলা হচ্ছে এই যে কোষ বিভাজনের একটা প্রসেস। না, শিশুর নাড়াচাড়া করলে আমরা ছিঁড়ে না, আমরা অনেক টাইট ভাবে লাগানো থাকে। পুরুষের শরীরে ডিম্বাণু আর মেয়েদের শরীরে শুক্রাণু থাকতে পারে না। পারে, ওইটা একটা অস্বাভাবিক, ওইটাকে টেস্টিকুলার ফেমিনাইজেশন বলে, এটা আরো বড় হইলে পড়বা। ডিম্বক কোষ থেকে কিভাবে মায়ের পেটে বেবি যায়? ওই কোষটা বড় হইতে হইতে সামনের দিকে আগাইতে থাকে, আগাইতে আগাইতে একটা সময় জরায়ুতে চলে যায়। নালি আছে, যদি মেডিকেলে চান্স পাও তখন পড়তে পারো ভালো মতো। এই চ্যাপ্টারের কতগুলো ক্লাস হবে? সবকিছু একবার রিপিট করেন, ক্লাস শেষ হইলে রিপিট দেখে নিও, তাহলে হবে। আচ্ছা, হয়েছে, অনেক কোশ্চেন নিছি। সো এইবার খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। আচ্ছা, এটা দেখো, ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম পুনঃস্থাপিত হয় কোন প্রক্রিয়ায়? ভ্রূণের ডিপ্লয়েড ক্রোমোজোম, অর্থাৎ ফার্স্টে তো এরা কি থাকে, হ্যাপ্লয়েড, ওই যে শুক্রাণু আর ডিম্বাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু।
এরা দুইজনই কি থাকে, n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ হ্যাপ্লয়েড থাকে। এখান থেকে কি হয়, ডিপ্লয়েড হয়ে যায়। সো এই যে এরা ডিপ্লয়েড হয় কোন প্রক্রিয়ায়, আমরা জানি প্রক্রিয়াটার নাম হচ্ছে কি, নিষেক। এরা কোন প্রক্রিয়ায় ডিপ্লয়েড হয়, নিষেকের মাধ্যমে। আর নিষেককে ইংলিশে বলে হচ্ছে ফার্টিলাইজেশন। নিষেককে ইংলিশে কি বলে, ফার্টিলাইজেশন। ঠিক আছে, এটা মানে তোমরা তো ইংলিশটা জানো না, সেই জন্য আমি দেখলাম। নিষেককে ইংলিশে বলে হচ্ছে ফার্টিলাইজেশন। হ্যাঁ, সো কোন প্রক্রিয়ায় হয়, ফার্টিলাইজেশন প্রক্রিয়া। আচ্ছা, এবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে হরমোন। সো হরমোন কি জিনিস, আমাদের এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে কি কার্বন ডাই অক্সাইডও আছে, জলীয় বাষ্পও আছে। জলীয় বাষ্প আছে না, জলীয় বাষ্প মানে পানি, পানি আছে না, আছে। বায়ুমণ্ডলে কি কার্বন ডাই অক্সাইডও আছে, পানিও আছে। সো এরা যখন আমাদের দেহে থাকে, কি পানি আর কার্বন ডাই অক্সাইড যখন আমাদের দেহে থাকে, এরা দুইজন বিক্রিয়া করে একটা অ্যাসিড সৃষ্টি করে। কি সৃষ্টি করে, একটা অ্যাসিড সৃষ্টি করে। কিন্তু এরা যখন বায়ুমণ্ডলে থাকে তখন কি এরা বিক্রিয়া করে কোনো অ্যাসিড সৃষ্টি করে না। যখন এরা বায়ুমণ্ডলে থাকে তখন এরা বিক্রিয়া করে কোনো অ্যাসিড সৃষ্টি করে না। তাহলে সেম বিক্রিয়া আমাদের দেহের ভিতরে হচ্ছে, কিন্তু ওইখানে কেন হচ্ছে না, বায়ুমণ্ডলে কেন হচ্ছে না, এটা একটা কোশ্চেন। যে একই বিক্রিয়া বায়ুমণ্ডলে হচ্ছে না, বায়ুতে হচ্ছে না, বাট আমাদের দেহে হচ্ছে, কেন? সো যখনই দুইটা যৌগ বিক্রিয়া করে না বা আস্তে আস্তে বিক্রিয়া করে, তখনই ওদেরকে দ্রুত বিক্রিয়া করানোর জন্য একটা জিনিস ব্যবহার হয়, সেটা হচ্ছে প্রভাবক। সাপোজ তোমার আম্মু বাসায় নেই, এই জন্য তুমি পড়তেও বসো নাই, না হলে তুমি নর্মালি কি হয়, মাগরিবের আজান দিলে নামাজ পড়ে পড়তে বসো, কিন্তু তোমার আম্মু বাসায় নেই। সো তুমি কি আরে চিল, এই এমনি আরে ঘুমাই একটু মোবাইল টিপে আসো, একটু টিভি দেখি, পড়ালেখার নাম কথা নাই। যখনই তোমার আম্মু আসলো তুমি ধাম, নিচে কয় নিচে কয় নিচে নিচে নিচে। সো এই ক্ষেত্রে তোমার আম্মু কি প্রভাবক। তেমনি বিক্রিয়ার ক্ষেত্রেও অনেক যৌগ থাকে যারা নিজেরা বিক্রিয়া করতে চায় না, ওদেরও একটা আম্মু থাকে। ওই আম্মু করে কি, ওদেরকে আসে এসে করবি না মানে, ওদেরকে থাপ্পড় মেরে হচ্ছে বিক্রিয়া করায়। এদের কি বলা হয় হচ্ছে প্রভাবক। সো তোমরা কেমিস্ট্রিতে অনেক জায়গায় প্রভাবক পড়বা, কেমিস্ট্রির মধ্যেই মেইনলি প্রভাবক টপিকটা আছে। তোমাদের শোভন ভাইয়া, শাওন ভাইয়া, শিশির ভাইয়াকে জিজ্ঞেস করলে হচ্ছে তোমাদের এই কথা বলে দিবে, প্রভাবক ভালো মতো বুঝিয়ে দিবে। সো আমরা আমাদের দেহের প্রভাবক নিয়ে কথা বলবো। আমরা কাদের নিয়ে কথা বলবো, আমাদের দেহের প্রভাবক নিয়ে। সো আমাদের দেহের ভিতরে হচ্ছে প্রচুর বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াগুলা করার জন্য কি দরকার, প্রভাবক দরকার। আর আমাদের দেহে যে প্রভাবক গুলো আছে, এগুলা সব প্রোটিন দ্বারা তৈরি। এগুলা সব কি দ্বারা তৈরি, প্রোটিন দ্বারা তৈরি। সো এই কারণে এইসব প্রভাবককে বলা হয় হচ্ছে জৈব প্রভাব। এই জন্য এইসব প্রভাবককে কি বলে, জৈব প্রভাবক। এই জন্য এইসব প্রভাবককে কি বলে, জৈব প্রভাবক। কেন জৈব প্রভাবক বলে, কারণ এরা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। আমাদের দেহে দুই ধরনের জৈব প্রভাবক পাওয়া যায়, একটা হচ্ছে এনজাইম, একটা হচ্ছে হরমোন। সো এনজাইম আর হরমোন এই দুইটা প্রভাবক হচ্ছে আমাদের দেহে কাজ করে। সো এনজাইমটা আসলে আজকে আমাদের পড়া না, আমাদের আজকের পড়া হচ্ছে হরমোন। তোমরা হরমোনের নাম শুনছো, হরমোন আমাদের দেহে অনেক অনেক কাজ করে, ঠিক আছে। আমাদের দেহে অনেকগুলা হরমোন গ্রন্থি থাকে, ওই গ্রন্থি থেকে হচ্ছে হরমোন তৈরি হয়। ওই হরমোন গুলা হচ্ছে গ্রন্থি থেকে তৈরি হয়ে সারা দেহে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। বলতে পারো যে স্যার কি কাজ করে, দাড়ি হরমোনের কারণে উঠে, চুল হরমোনের কারণে উঠে, দেহের রং কালো হরমোনের কারণে, ঠিক আছে। এই যে লম্বা হরমোনের কারণে, এই যে খাটো হরমোনের কারণে, এই যে খাইতে ইচ্ছা করতেছে গেলে খাবো খাবো খাবো
হরমোনের কারণে। খাইতে ইচ্ছা করতেছে না, খাবো না, হরমোনের কারণে। এই যে ভালোবাসা জাগতেছে, ও মা কি সুন্দর, ভাল লাগছে না, হরমোনের কারণে। না ভাল লাগে না, আমার ভাল লাগে না, হরমোনের কারণে। এই সব কিছু হয় হচ্ছে হরমোনের কারণে। এই যে আমাদের প্রেম, এই যে আমাদের ভালোবাসা, এই যে আমাদের ভালো লাগা, এই যে মনমে লাড্ডু ফুটা, এই সব কিসের কারণে হয়? হরমোনের কারণে। হিসেব বুঝছি। তো হরমোন আমাদের দেহে প্রচুর কাজ করে, হরমোন আমাদের দেহে প্রচুর পরিমাণে কাজ করে। একেবারে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা স্তরে হচ্ছে হরমোনের প্রভাব আছে, ঠিক আছে। সো এই যে হরমোন, এই হরমোনটা এক ধরনের কি জৈব প্রভাবক। এরা এক ধরনের কি জৈব প্রভাবক। এরা পরিবাহিত হয় কিভাবে? এর মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে? রক্তের মাধ্যমে। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে? রক্তের মাধ্যমে। ঠিক আছে, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে? রক্তের মাধ্যমে। কার মাধ্যমে যায়? রক্তের মাধ্যমে যায়। এসব বুঝতে পারছি। সো হরমোন কিসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? রক্তের মাধ্যমে। হরমোন যেখান থেকে খরিত হয় ওগুলাকে বলে হচ্ছে গ্রন্থি। ওইগুলাকে কি বলে? গ্রন্থি বলে। আমাদের দেহে অনেকগুলা হরমোন ক্ষরণকারী গ্রন্থি আছে। যেমন মাথার মধ্যে আছে হচ্ছে পিটুইটারি গ্রন্থি, গলায় আছে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। ওই যে শুনছো না, অনেকে বলে যে থাইরয়েডের সমস্যা, আসলে থাইরয়েড গ্রন্থিতে সমস্যা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে তোমার থাইমোসিন গ্রন্থি, ঠিক আছে। তারপরে আমাদের কিডনির উপরে দুইটা গ্রন্থি আছে, ঠিক আছে, কর্টেক্স বলে আর মেডুলা বলে, এগুলাও গ্রন্থির মতো কাজ করে। তারপরে হচ্ছে আমাদের পিনিয়াল নামক একটা গ্রন্থি আছে এই যে এইখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের থাইমাস নামে গ্রন্থি আছে, থাইমাসের কথা মাত্রই বললাম। তারপরে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামে কিছু গ্রন্থি আছে। সো আমাদের দেহে অনেকগুলা বিভিন্ন টাইপের গ্রন্থি আছে। সো আমাদের যেহেতু সিলেবাসে নাই, সো আমরা কিছু জিনিসপত্র পড়বো, আমাদের সব পড়ার দরকার নাই। সো এই যে আমাদের হরমোন, যারা হচ্ছে একটা জৈব প্রভাবক, এরা কোথা থেকে ক্ষরণ হয়? গ্রন্থি থেকে ক্ষরণ হয়। কি ধরনের গ্রন্থি? এরা যেখান থেকে ক্ষরণ হয় ওদেরকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ এরা গ্রন্থির ভিতরের দিক থেকে ক্ষরণ হয়। গ্রন্থির কোন দিক থেকে ক্ষরণ হয়? ভিতরের দিক থেকে ক্ষরণ হয়। যদি গ্রন্থির বাহিরের দিক থেকে ক্ষরণ হইতো তাইলে হয়তো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। কিন্তু এরা কোথা থেকে ক্ষরণ হয়? মনে করো একটা কোষ, ওই কোষের ভেতর থেকে হচ্ছে হরমোন বের হয়। ওই কোষের ভেতর থেকে কি বের হয়? হরমোন বের হয়। এই জন্য এরা যেসব গ্রন্থি থেকে বের হয় তাদেরকে বলা হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো তোমরা যদি একটু দেখতে চাও, সো এই যে আমি তোমাদেরকে আমাদের দেহের গ্রন্থিগুলো একটু দেখাতে পারি। এখানে সবগুলা নাই, কিছু কিছু আছে, ঠিক আছে। এই যে এইটা আসলে মার্ক করা নাই। এটাকে বলা হচ্ছে পিটুইটারি। পিটু ঠিক আছে, আঙ্গুল দিয়ে লিখছে এই জন্য উল্টে গেছে। পিটুইটারি গ্রন্থি, হ্যাঁ, এটা আমাদের মাথায় থাকে। এই গ্রন্থিটা সবচেয়ে ছোট কিন্তু এর সবচেয়ে বেশি কাজ করে। এই যে আমরা যে লম্বা হই, তো এই লম্বা হওয়াটাও আসলে এদের উপর ডিপেন্ড করে। একটা হরমোন ক্ষরণ করে, নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনের কারণে যাদের বেশি ক্ষরণ হয় তারা বেশি লম্বা হয়, যাদের কম ক্ষরণ হয় তারা কম লম্বা হয়। মেয়েদের ক্ষেত্রে এই হরমোনটা কম ক্ষরণ হয়, এই জন্য ওরা কম লম্বা হয়। ছেলেদের ক্ষেত্রে এই হরমোনটা অনেক বেশি লম্বা হয়, মানে বেশি ক্ষরণ হয়, তাই ছেলেরা বেশি লম্বা হয়। কিছু কিছু ছেলে দেখবা বেটে, ওদের ক্ষেত্রে কি হয়েছে? সোমাটোট্রপিক হরমোন কম ক্ষরণ হয়েছে। সো এই যে আমরা লম্বা হব নাকি খাটো হব, এগুলো সব ডিপেন্ড করে কার উপর? পিটুইটারি গ্রন্থির উপর। এরপরে এই যে আমরা কি কালো হব, এই যে যেমন আমি শ্যামলা, হুম, এইটাও ডিপেন্ড করে হচ্ছে পিটুইটারি গ্রন্থির উপর। পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন ক্ষরণ হয়, নাম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। নাম মনে রাখা লাগবে না, জাস্ট জেনে রাখো, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই হরমোন যত বেশি ক্ষরণ হবে তুমি তত বেশি কালো হবা।
এই হরমোন যত কম ক্ষরণ হবে তুমি তত বেশি সাদা হবা। সো দেখো সোমাটোট্রপিকের ক্ষেত্রে ছিল উল্টা, বেশি ক্ষরণ হলে বেশি লম্বা ভালো, কম ক্ষরণ হলে কম লম্বা খারাপ। মেলানোসাইটের ক্ষেত্রে উল্টা, বেশি ক্ষরণ হইলে বেশি কালো খারাপ, কম লম্বা হয় কম ক্ষরণ হইলে কম কালো ভালো। ঠিক আছে? সো এরা অনেক বেশি কাজ করে আমাদের দেহে। আমাদের দেহে এই যে রক্তের যে চাপ থাকে এইটাও এরাই, পিটুইটারি থেকে একটা হরমোন ক্ষরণ হয়, নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ইন্টারে উঠলে পড়বা, ওই হরমোনটাও এরা ক্ষরণ করে, এর মাধ্যমে আমাদের দেহে রক্তের চাপ নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে হচ্ছে এই যে বড় ছবি দেখে বুঝতেছে এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এই যে সবাইরই আছে এখানে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড থেকে 3টা হরমোন ক্ষরণ হয়, এক হচ্ছে T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। T3 কে আরেকটা নামেও ডাকা যায়, নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই আয়োডোথাইরোনিন মনে রাখবে না, T3 মনে রাখো। T4 হচ্ছে থাইরক্সিন, সবচেয়ে বেশি হরমোন। সুই যে বলে না যে থাইরয়েডের সমস্যা হয়েছে, আসলে থাইরক্সিন হরমোনের সমস্যা হয়েছে। থাইরয়েডের সমস্যা হয়েছে মানে কি, আসলে থাইরক্সিন হরমোনের সমস্যা হয়েছে। T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। সো এই T4 কি বলে হচ্ছে থাইরক্সিন হরমোন। ঠিক আছে? T4 কে বলে হচ্ছে কি, T4 কে বলে হচ্ছে থাইরক্সিন হরমোন। এরাই আসলে এই যে থাইরক্সিন হরমোন যদি বেশি ক্ষরণ হয় তাইলে হয় কি, তুমি কম খাইলেও মোটা হবা। আর থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে দেখা যায় তুমি কিছু খাচ্ছ না, মানে অনেক খাচ্ছ কিন্তু তারপরে তুমি চিকন আছো। বুঝতে পারছো? থাইরক্সিন হরমোন যদি বেশি ক্ষরণ হয় দেখা যাবে, অনেকে দেখো না যে কিছুই খায় না কিন্তু মোটা হচ্ছে। আবার থাইরক্সিন হরমোন যদি বেশি ক্ষরণ হয় তাহলে আবার আছে না অনেকে দেখবা যে হচ্ছে তোমার অনেক মোটা, অনেক খায় কিন্তু মোটা হচ্ছে না। সো ওদের ক্ষেত্রে কি হয়, থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়। সো থাইরক্সিন হরমোনের উপরই আসলে আমাদের ওই যে মোটা হওয়া চিকন হওয়াটা ডিপেন্ড করে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে হচ্ছে এই যে থাইমাস, থাইমাস থেকে থাইমোসিন হরমোন ক্ষরণ হয়। এই থাইমোসিন হরমোন হচ্ছে আমাদের দেহে কিছু শ্বেত রক্তকণিকা তৈরি করে, তোমরা শ্বেত রক্তকণিকা পড়ছো, লিম্ফোসাইট নামে কিছু শ্বেত রক্তকণিকা আছে। এরা লিম্ফোসাইট তৈরি করে, যে লিম্ফোসাইট গুলা আমাদের দেহে বিভিন্ন অ্যান্টিবডি তৈরি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, এরা কি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরা কি করে, এরা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক আছে? আচ্ছা। তারপরে আছে হচ্ছে এই যে অগ্নাশয়, একটু আগে বললাম না যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে, অগ্নাশয় থাকে। প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্নাশয়। সো এই অগ্নাশয় থেকে কয়েকটা হরমোন ক্ষরণ হয়, এর মধ্যে সবচেয়ে যেটার নাম তোমরা শুনছো সেটা হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনের অভাবেই কিন্তু ডায়াবেটিস রোগ হয়, নাম শুনছো হয়তো বা, ডায়াবেটিস রোগী আছে ইনসুলিন নেয়। তো এই ইনসুলিনের অভাবেই কিন্তু ডায়াবেটিস হয়। তো ইনসুলিন করে কি, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ইনসুলিন কি করে, ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ইনসুলিন কি করে, ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। হিসাব বুঝছো? আচ্ছা। তারপরে আছে হচ্ছে তোমার অ্যাড্রেনাল। ঠিক আছে? এই অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে, ওই যে আমি ফার্স্টে বলছিলাম, এই অ্যাড্রেনালিন গ্রন্থি থেকেই হচ্ছে এই যে তোমার অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হয়। এই হরমোনের কারণেই রোগ, রাগ, সুখ, দুঃখ, ভালোবাসা, ভালো লাগা, প্রেম, এই সবগুলো আসে আসলে কোথা থেকে, এই অ্যাড্রেনালিন হরমোনের কারণে। ওর আবার একটা চাচাতো ভাই আছে, নাম হচ্ছে নর অ্যাড্রেনালিন, ওইটাও কিছু কিছু কাজ করে। সো মেইনলি অ্যাড্রেনালিন গ্ল্যান্ড ক্ষরণ করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড ক্ষরণ করে অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোন থেকেই তোমাদের এই যে মনমে লাড্ডু ফুটানা, ভালো লাগে, এই ভালো লাগা আসে হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন থেকে। সেই হরমোন যখন ক্ষরিত হয় তখন তোমার ভালো লাগে। সো তুমি যখন মেয়েকে গিয়ে বলো যে আমি তোমাকে ভালোবাসি, ও তোমাকে কি বলে, বাট মাইর দেয় তোমারে না। সো এই যে ও যে তোমার না করে দেয়, কারণ হচ্ছে ওর অ্যাড্রেনালিন হরমোন কম ক্ষরণ হয়, তোমার বেশি ক্ষরণ হয়, এই জন্য তোমার বেশি ভালো লাগে।
ওদের কম ক্ষরণ হয়, এই জন্য ওদের তোমাকে কম ভালো লাগে। আসলে সাইন্টিফিক্যালি ব্যাপারটা এইটাই, ঠিক আছে? সাইন্টিফিক্যালি ব্যাপারটা আসলে এইরকমই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ওভারি। এই যে আমরা যে একটু আগে জরায়ু বলছিলাম, তো মেয়েদের ক্ষেত্রে থাকে এটা, অবশ্যই ছেলেদের ক্ষেত্রে থাকে না। ছেলেদের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে শুক্রাশয়। তো এই শুক্রাশয় থেকে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। ছেলেদের শুক্রাশয় থাকে, এই শুক্রাশয় থেকে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। এই টেস্টোস্টেরন হরমোন থেকেই হচ্ছে এই যে আমাদের দাড়ি গোপ উঠে, ঠিক আছে? এই যে পুরুষালী যেসব বৈশিষ্ট্য, এগুলা সব আসে হচ্ছে এই শুক্রাশয়ে টেস্টোস্টেরন হরমোন থেকে। পুরুষালী যেসব বৈশিষ্ট্য, এগুলা সব আসে হচ্ছে কোথা থেকে? পুরুষ পুরুষালী সকল বৈশিষ্ট্য আসে কোথা থেকে? ছেলেদের তোমার টেস্টোস্টেরন হরমোন থেকে। আর মেয়েদের জরায়ুর পাশাপাশি আরেকটা থাকে, সেটা হচ্ছে ডিম্বাশয়। সো এই ডিম্বাশয় থেকে দুইটা হরমোন ক্ষরণ হয়, এক হচ্ছে প্রজেস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। এইগুলার কারণে মেয়েলি বৈশিষ্ট্য আসে। মেয়েলি যে মেয়েদের যে বিভিন্ন বৈশিষ্ট্য, যে মেয়েরা খুবই নরম হয়, ঠিক আছে? মেয়েদের মধ্যে একটা শান্ত শান্ত ভাব থাকে, ঠিক আছে? এগুলা সব আসে হচ্ছে ডিম্বাশয়ে তোমার ওই যে হরমোন গুলা থেকে, প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন থেকে। মেয়েদের যত মেয়েলি বৈশিষ্ট্য আছে, এগুলা সব আসে হচ্ছে তোমার ডিম্বাশয় ডিম্বাশয়ের প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন থেকে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের হরমোনের অবস্থা। আমাদের দেহে কি কি হরমোন ক্ষরণ হয়, এগুলা কোনটা কি কাজ করে, ঠিক আছে? তো এই হচ্ছে আসলে ওইটা, যে আমাদের দেহের বিভিন্ন হরমোন এবং তাদের ক্ষরণ এবং তাদের কাজ। আমাদের যে সিলেবাসে নাই, আমাদের আরো ডিপে পড়ার কোনো দরকার নাই, বাট যতটুকু তোমার জানার দরকার ততটুকু তোমাকে জানানো হয়েছে। তো এবার আসো, আমরা বুঝতে পারছি নাকি, এবং আরো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করি। আমরা এক কমেন্ট একবারই করি। আমি ওই যে আরো কি জানি দুইটা সাবজেক্ট আছে, ওই যে ওইখান থেকে 150 আসে। এই যে শুক্রাশয় ডিম্বাশয় হচ্ছে তোমার, আবির তোমাকে তুমি যেটা কোশ্চেন করছো ওইটা হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়। থাইরক্সিন হরমোন বেশি বা কম নিঃসরণ কিসের উপর ডিপেন্ড করে? এটা আসলে বডির অনেক ইন্টারনাল জিনিসপত্রের উপর ডিপেন্ড করে। এরা মেইনলি ডিপেন্ড করে আয়োডিনের উপর, আয়োডিনের পরিমাণের উপর। বুঝতে পারছো? মাতৃকোষের কোন অংশ? মাতৃকোষের কোন অংশ না, মায়ের দেহ থেকে আমরা, সে রক্তকণিকা হরমোন না, এটা হচ্ছে কোষ। কোষ এইটা তৈরি করে যেই হরমোন, তা আসে হচ্ছে থাইমাস থেকে, থাইমাসিস। ডিম্বাণু পরিস্ফুটন মানে কি? ডিম্বক বড় হওয়া, ডিম্বাণু বড় হওয়াকে ডিম্বাণু পরিস্ফুটন বলে। হ্যাঁ, এসএস নিবেন না, উনি এসএস নাও, আমি শুনলাম। হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করা যায় না? নিয়ন্ত্রণ করা যায় না। শিখো থেকে কলেজ ভর্তি পরীক্ষা কোনো কোর্স আছে? হ্যাঁ, ফ্রি কোর্স আছে। পিটুইটারি দিয়ে কি হয়? ওই যে বললাম না কি হয়, প্যানক্রিয়াস নষ্ট হলে কি হবে? ওই যে তখন ইনসুলিন ক্ষরণ কমে যাবে, তখন রোগী মারা যাইতে পারে। মারা যাইতে পারে কি? মারা যায়, আল্লাহ না করুক। আচ্ছা, আমরা বুঝতে পারছি। আমাকে আগে এইটা একটু বলো, ছোট্ট বন্ধুরা। ভাই এটা একটা সিলেবাস, কে বলেন? হায় হায়, আমি এগুলো কি বলতেছি? সিলেবাস দেখছস? সিলেবাস দেখ যা। আমি ক্লাস শুরুর আগে নামায়া সিলেবাস দেখে আসলাম, সিলেবাসে লেখা আছে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। উনি কিন্তু অনেক হাইলি এডুকেটেড, তোমাকে পড়াশোনা করে অনেক এডুকেটেড হইতে হবে, তাহলে তুমিও ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারবা। ডোপামিন কি? সো ডোপামিন হচ্ছে আসলে অ্যাড্রেনালিনের একটা খালতো ভাই, হ্যাঁ। এরা অ্যাড্রেনাল হরমোন মানে অ্যাড্রেনাল গ্রন্থি থেকেই ক্ষরণ হয়। এদের আরো বেশ কিছু কাজ আছে। সো অ্যাড্রেনালিন হচ্ছে, আমি তোমাকে বেসিক বুঝেছি, এখানে নন অ্যাড্রেনালিন আছে, ঠিক আছে? স্যার মাথা ব্যথা হয় কেন?
মাথা ব্যথা হয় কেন? আসলে কি মাথায় ব্যথা হয় না, মানে তোমার যে এই যে মাথা এখানে ব্যথা হয় না, মানে ব্রেইনে ব্যথা হয় না, কারণ ব্রেইনে কোনো পেইন রিসেপ্টর নাই, ব্রেইনের উপরের অংশে ব্যথা হয়। বুঝতে পারছো? তখন হচ্ছে অক্সিজেন যদি কম পায় তখন হচ্ছে ব্যথা হয়। 11 নম্বর অধ্যায় সিলেবাসে আছে, কিন্তু প্রথম অংশ আছে, সেকেন্ড অংশ নাই। জরায়ু আর ডিম্বাশয় কি এক? না 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 না, ডিম্বাশয় অন্য জিনিস, জরায়ু অন্য জিনিস। টেস্টোস্টেরন কি মাসেল বিল্ড করে? ইয়েস, মাসেল বিল্ডে হেল্প করে। হ্যাঁ, নূরে জান্নাত, বলো আপু। আল্লাহ, তামিমের ঘুম হারাম হয়ে যেতেছে ভাই, তুই তাক তাক, তুই এত প্যারা লইস না। তুই 1150-এর দরকার হলে তুই 1100 পেয়ে দেখা, তাইলে হবে। স্যার, হরমোন যখন রক্ত দিয়ে প্রবাহিত হয় এদের ধ্বংস করে না কেন? কারণ হরমোন তো আমাদের নিজেদের দেহেরই, এই জন্য হরমোনকে ধ্বংস করে না। যদি বাহিরের জায়গা থেকে তুমি হরমোন দাও তখন ওটা ধ্বংস করে দিবে। পিটুইটারি গ্রন্থির সাথে কি ইস্ট্রোজেন হরমোন নিঃসরণের সম্পর্ক আছে? ইয়েস, আছে। তো তুমি খুব ভালো একটা কোশ্চেন করছো, এএস। আচ্ছা, সো তুমি খুব ভালো একটা কোশ্চেন করছো। ইয়েস, আছে। এখান থেকে আমাদের বেশ কিছু হরমোন ক্ষরণ হয়, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন। সো ওই ফলিকল স্টিমুলেটিং হরমোন ও করে কি, ইস্ট্রোজেন হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করতে পারে। সো ভালো কোশ্চেন। আমি জানি না তুমি কিভাবে পাইছো এই কোশ্চেনটা, মানে কোথা থেকে আসছে তোমার মাথায় এটা, বাট ইয়েস করে। এটা আমরা ইন্টারভিউ উঠলে পড়বো, আর মেডিকেলে চান্স পেলে তো ভালো মতো পড়বো। না, সাবিকুন নাহার, তুমি যে কোশ্চেন করছো এটার অ্যান্সার হচ্ছে নো। স্যার, কারো যদি থাইরয়েড গ্ল্যান্ড, ওভারি এর প্রবলেম থাকে ওষুধ খেলে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েডের বিভিন্ন ওষুধ আছে, ওগুলো খাইলে থাইরয়েড গ্ল্যান্ডের ইয়ে ঠিক হয়ে যাবে। পিসিওএস ও ঠিক হওয়া পসিবল। পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, জরায়ুতে অনেকগুলো এক্সট্রা কোষ সৃষ্টি হয়ে যায়। সো ইয়েস, হওয়া সম্ভব, ওষুধ খেয়ে পসিবল। স্যার, আমার কান্না পাচ্ছে, আমি হায়ার ম্যাথ নেই না, এখন কি হবে? কোনো সমস্যা নাই, তুমি বায়োলজি নিছো না, তাহলে হবে। প্যারা নেই, ভালো মতো পড়াশোনা করো, মেডিকেলে চান্স পাবা। নট টাইম পরে টিউশনই না, তখন তুমি নিজে পড়ে ইকুল পাবা না, টিউশন কেমনে করাবা? অ্যাড্রেনালিন কি করে? ওই যে বললাম না, রাগ, সুখ, দুঃখ, ভালোবাসা, ভালো লাগা, এগুলো সব নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। আচ্ছা, তোমাদের অনেক কোশ্চেন নিছি। সো আমাদের আরো একটা ক্লাস আছে, সিকিউ সলভিং ক্লাস, ওইখানে আমরা আরো অনেক কথাবার্তা বলবো। কই গেল? সো এগুলা সব আমি পড়াইছি, যে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, অ্যাড্রেনালিন গ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয়, ঠিক আছে, অমরা। সো এবার বলো, মানব দেহের রাসায়নিক দুধ বলা হয় কাকে? বলো, শেষ করে দিই। আচ্ছা, মানব দেহের রাসায়নিক দুধ বলা হয় হচ্ছে হরমোনকে। ইয়েস, যেহেতু আমরা হরমোন পড়ছি, স্বাভাবিক হরমোনকেই বলা হবে। আচ্ছা, তো এখান থেকে এগুলো তো সিলেবাসে নাই। তো আমি তোমাদের কোশ্চেনও নিয়ে ফেলছি, এটা হচ্ছে বাড়ির কাজে লাগবে না। বাড়ির কাজ যেহেতু সিলেবাসে নাই, তো বাড়ির কাজ করা লাগবে না, সমস্যা নেই। সো আজকের ক্লাসে এইটুকুই, আবার নেক্সট সপ্তাহে নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।